নমস্কার। বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মধুসূদন দত্তের লেখা একে কি বলে সভ্যতা বলে যে প্রহসনটি মধুসূদন দত্ত লিখছেন, সেই প্রহসনটি নিয়ে কিছু কথা বলবো। আগে আমরা একটি আলোচনা করেছিলাম অনেকদিন আগে। আজকে নতুনভাবে প্রহসনটির সামগ্রিক যে সমাজচিত্র, চরিত্রগুলো কোন ভাবনা থেকে মধুসূদন লিখলেন, সমস্ত বিষয়গুলোকেই আজকের আলোচনায় তুলে ধরবার চেষ্টা করব। প্রথমেই বলি যে মধুসূদন দত্ত সম্পর্কে আমরা জানি যে বাংলা নাটকের ইতিহাসে মধুসূদন দত্ত হচ্ছে এমন একজন নাটককার যাকে দিয়েই মৌলিক বাংলা নাটকের পথ চলা শুরু। আসলে মৌলিক নাটক বলতে আমরা আগে কি বুঝব? মৌলিক শব্দটার অর্থ হচ্ছে যা কাউকে অনুকরণ করেনি, যার মধ্যে একটা বলতে পারা যেতে পারে তার যে নিজস্বতা, অর্থাৎ নাটক হিসেবে তার যে ফর্ম হওয়া উচিত সেটাকে সে আত্মস্থ করেছে, সেটাকে সে অবলম্বন করেছে। মধুসূদন দেখেছিলেন যে সেই সময়, অর্থাৎ মধুসূদন যখন নাটক লিখছেন তখন শ্রীহর্ষের রত্নাবলী নাটকের বঙ্গানুবাদ করে আমাদের বেলগাছিয়া রঙ্গমঞ্চের রাজারা অভিনয় করছেন। সেই নাটকের ইংরেজি অনুবাদ করতে গিয়েই মধুসূদনের নাটক লেখার ইচ্ছা বা প্রবণতা তৈরি হয়, আমরা জানি। তো এই যে শ্রীহর্ষের রত্নাবলী বা এই সময় আরও অনেক সংস্কৃত নাটকের বঙ্গানুবাদ করে তখনকার যে বাবু থিয়েটারগুলো তারা তাদের নাটকের চাহিদা পূরণ করছে। কিন্তু মধুসূদন দেখেছিলেন যে সেই যে নাটকগুলো, সেগুলো সংস্কৃত নাটকে শুধু বঙ্গানুবাদ নয়, নাটকের যে ফর্মটা, নাটকের যে প্রাণটা, নাটকটা কীভাবে স্ট্রাকচারালগত দিক থেকে নির্মিত হয়, তার যে আঙ্গিকটা, সমস্ত দিক থেকেই সেই নাটকগুলো ছিল বলতে পারা যেতে পারে সংস্কৃত নাটকের ব্যর্থ অনুকরণ। আর মধুসূদন মনে করতেন আমাদের যে সংস্কৃত নাটক সেটা হচ্ছে আওয়ার্স আর ড্রামাটিক পোয়েম, নাটকের আকারে লেখা কাব্যিক উচ্ছ্বাস। ফলে তার মনে হয়েছিল যে বাংলা নাটকের আদর্শ যদি হয়, নাটক হিসেবে তাকে যদি প্রতিষ্ঠা পেতে হয়, তাহলে তাকে বিদেশি নাটক, পাশ্চাত্য নাটক, শেক্সপিয়ারের নাটক, ইংল্যান্ডের নাটক, এই যে পাশ্চাত্য নাটকের আদর্শটাকে তাকে অবলম্বন করতে হবে। এবং সেই আদর্শকে সামনে রেখেই মৌলিক বাংলা নাটকের পথ চলা তাঁর হাতে শুরু হলো। শর্মিষ্ঠা নাটক তিনি লিখে ফেললেন, যে নাটক পরবর্তীকালে আমরা দেখতে পেলাম যে আমাদের বেলগাছিয়া যে রঙ্গমঞ্চ, সেই রঙ্গমঞ্চে খুব সাফল্যের সঙ্গে অভিনীত হলো। এবং শুধু অভিনীত হলো তাই নয়, সেখানকার যে রাজারা, অর্থাৎ রাজা প্রতাপচন্দ্র এবং ঈশ্বরচন্দ্র, তাদের একজন ঈশ্বরচন্দ্রবাবু, তিনি কি করলেন, মধুসূদনকে জানালেন যে তিনি চান, বা তাদের কর্তৃপক্ষ বা তাদের থিয়েটার কর্তৃপক্ষ মানে বেলগাছিয়া রঙ্গমঞ্চ, এটা তো একটা খুব সেই দিনের যে বাবুর থিয়েটারগুলো ছিল তাদের মধ্যে খুব নাম করা একটা থিয়েটার। তো এই থিয়েটার চাই যে শুধুমাত্র ওই বলা যেতে পারে আপনার লেখা যে যে শর্মিষ্ঠা নাটক, শুধু এই রকম পৌরাণিক বিষয়বস্তু নিয়ে লেখা নাটক বা সিরিয়াস নাটক যাকে আমরা বলি, শুধু এই ধরনের নাটকে আমরা অভিনয় করতে জানি বা পারি তাই নয়, আমাদের যে চরিত্ররা, যে অভিনেতারা এই নাটকে অভিনয় করবে, তারা যে হাসির নাটকে অভিনয় করতে পারে, একটা সমাজের অসঙ্গতি নিয়ে লেখা ব্যঙ্গমূলক কোনো নাটকেও যে তারা অভিনয় করতে পারে, একটা লঘু নাটকেও যে তারা অভিনয় করতে পারে, এই রকম কোনো সামাজিক অসঙ্গতি নিয়ে একটা ফার্সধর্মী কিছু লিখে দাও, সেই ভাবনা থেকেই মধুসূদন দত্ত কিন্তু এই নাটক লিখেছিলেন। অর্থাৎ আমরা বলতে পারি যে একে কি বলে সভ্যতার বুড়ো শালিকের ঘাড়েরও, এই যে দুটো প্রহসন, যার মধ্যে একে কি বলে সভ্যতা প্রহসনটি নিয়ে আমাদের আজকের আলোচনা, তাহলে সেই প্রহসন লেখার প্রেক্ষাপটটা আমরা বুঝতে পারলাম। কিন্তু দুর্ভাগ্যজনক যে মধুসূদন দত্ত তাঁর শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারীর মতো পূর্ণাঙ্গ নাটকের পাশাপাশি, সিরিয়াস নাটকের পাশাপাশি তৎকালীন সমাজ সমস্যা, সেটাও খুব কম সিরিয়াস নয়, কিন্তু লঘু নাটক এক অর্থে, হাসি ঠাট্টা কৌতুক তাতে আছে, কিন্তু তার মধ্য দিয়ে একটা গুরুগম্ভীর, একটা খুব সমাজের একটা জ্বলন্ত সমস্যা দুটোকে একটা গ্রামের প্রেক্ষাপটে আর একটা শহরের প্রেক্ষাপটে তিনি তুলে ধরেছেন। একেই কি বলে সভ্যতা, মধুসূদনের সেই সৃষ্টি, বাংলায় প্রহসন কেমন হবে, তার ধরনটা কেমন হবে, সমাজ জীবনের অসঙ্গতিকে হাসির আধারে কেমন করে দেখানো যায়, মধুসূদন দত্ত তাঁর একেই কি বলে সভ্যতা নামক প্রথম প্রহসন দিয়ে
তার একটা দৃষ্টান্ত স্থাপন করলেন এবং সেই আদর্শেই পরবর্তীকালে আমরা দেখলাম প্রায় একই বিষয় নিয়ে একটু অন্যভাবে মধুসূদন দত্তের পর দীনবন্ধু মিত্র কিন্তু লিখলেন সধবার একাদশী নাটক, মানে যেটাও প্রহসন। যাই হোক, তাহলে আমরা যেখানে ছিলাম মধুসূদন দত্তের একে কি বলে সভ্যতা নিয়ে আজকের আমাদের আলোচনা, এবং সেই প্রহসন কেন লিখছেন আমরা বুঝতে পারলাম। কিন্তু দুর্ভাগ্যজনক যে কথাটা আমরা বলছিলাম যে এই নাটক অভিনীত কিন্তু হয়নি। আমাদের বাগবাজার আমাদের যে বেলগাছিয়া রঙ্গমঞ্চ, এই বেলগাছিয়া রঙ্গমঞ্চ কিন্তু এই নাটকের অভিনয় করেনি। পরবর্তীকালে শোভাবাজার থিয়েট্রিক্যাল সোসাইটি প্রথম 1865 দিকে সম্ভবত এই নাটকের অভিনয় করছে। পরে আমরা জানি যে রবীন্দ্রনাথদের যে থিয়েটার জোড়াসাঁকো থিয়েটার, সেখানে যখন সেই থিয়েটারের মূল কাণ্ডারি ছিলেন তার রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর তখন অনেকটা ছোট, সেই সময় সেখানে কিন্তু এই নাটক অভিনীত হচ্ছে, এটাও আমরা জানতে পাচ্ছি। ফলে এই নাটকের অভিনয় বেলগাছিয়া রঙ্গমঞ্চে অভিনীত না হলেও তার জন্য কিন্তু নাটকের অভিনয়টা কিন্তু থেমে থাকেনি। আবারও বলছি, এটাকে নাটক বলা হয়, কিন্তু নাটকের মধ্যে একটা যে ভাগ প্রহসন, অর্থাৎ হাসির আধারে সমাজ জীবনের কোনো না কোনো অসঙ্গতিকে তুলে ধরে সমাজ শোধন করা যার কাজ, সেই প্রহসন, এটি আমাদের এই একেই কি বলে সভ্যতা একটি সেই প্রহসন। তো এবার যে কথায় আসবো, যে এই প্রহসনে মধুসূদন কি করতে চাইলেন, কি বিষয়টাকে তুলে ধরলেন। খুব সহজ ভাষায় মধুসূদন দত্ত এই প্রহসনে আসলে তৎকালীন কলকাতার ইংরেজি শিক্ষিত পাশ্চাত্য কালচারে গা ভাসিয়ে দেওয়া, স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতার সাথে গা ভাসিয়ে দেওয়া একদল তরুণ যুব সমাজকে, ধনী ঘরের সন্তানদের যে স্বেচ্ছাচারিতা বেলেল্লাপনা, যা সেই সময় শহর কলকাতার সমাজচিত্রকে শুধু নয়, সেদিনের বহু পরিবারের অন্তঃপুরের যে জীবনটা, তাদের দাম্পত্য সম্পর্ককে, তাদের বাবা মার পুত্রকে ঘিরে যে আশা আকাঙ্ক্ষা, সবটাকে কেমন করে কলঙ্কিত করেছিল, একটা বিশ্বাস ভঙ্গের জায়গা তৈরি করেছিল, একটা সামাজিক কলঙ্কের ক্ষেত্র তৈরি করেছিল। অর্থাৎ যাদের দ্বারা, যে যুব সমাজের দ্বারা একই সঙ্গে পারিবারিক জীবন আর একই সঙ্গে সমাজ জীবন কলঙ্কিত হয়েছিল। আমরা বলতে পারি মধুসূদন দত্ত সেই যুব সমাজকে এখানে ব্যঙ্গ করেছেন। একেই কি বলে সভ্যতা নামটাও খুব তাৎপর্যপূর্ণ, অর্থাৎ মদ মাংস খেয়ে বেলেল্লাপনা করলেই সভ্য হয় না। এই প্রহসনে নবকুমার বলে একটি ক্যারেক্টার রয়েছে, নামটা লক্ষ্য করবার, নবকুমার, অর্থাৎ লোকটির নাম নবকুমার, নতুন কুমার। আসলে সেই সময় নব্য যুবক বা নব্যবঙ্গীয় বলতে আমরা যাদেরকে বুঝি, ইয়ং বেঙ্গল শব্দটি দিয়ে যাদেরকে চিহ্নিত করা হয়, তারা ছিলেন হিন্দু কলেজের তরুণ যে অধ্যাপক টিরোজিও, তাঁর আদর্শে অনুপ্রাণিত একদল যুব সমাজ, যারা হিন্দু সমাজের আমূল সংস্কার করতে চেয়েছিল। হিন্দু সমাজ থেকে উঠে এলেও তারা হিন্দু সমাজের কোনো নিয়ম নিষ্ঠা আচার অনুষ্ঠান সবটাকেই তারা বলা যেতে পারে অপ্রাসঙ্গিক বলে উড়িয়ে দিতে চেয়েছিল। তারা গঙ্গা জলের পবিত্রতা মানত না, গঙ্গা জলে দাঁড়িয়ে মদ্যপান করত, নিষিদ্ধ মাংস গোমাংস ভক্ষণ করত। এমনকি তাদের ভাবনা থেকে দেখা যায় যে তারা জানা যায় যে তারা পিতামাতাকে শ্রদ্ধা পর্যন্ত করতো না, বৈষ্ণবদেরকে তারা চূড়ান্ত ঘৃণার চোখে দেখত। সেই যে যুব সমাজ, তারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, ইংরেজি শিক্ষায় শিক্ষিত, পাশ্চাত্য সভ্যতার জ্ঞান বিজ্ঞানের আলো তাদের মনের অন্ধকারকে দূর করেছিল। কিন্তু কোথাও যেন সেই যে আলোকিত হওয়াটা, সেটা কিন্তু সমাজ জীবনকে কোনো পথ দেখাতে পারেনি। আমরা দেখেছিলাম যে 19 শতকটা ছিল আমাদের বাংলার ইতিহাসে কলকাতাকে কেন্দ্র করে আমাদের বাংলার একটা নবজাগরণের কাল। সেদিন কলকাতার বুকে একদল শিক্ষিত মধ্যবিত্ত ও বুর্জোয়া শ্রেণীর জন্ম হয়েছিল, যারা একই সঙ্গে ধনিক শ্রেণী, যারা কেউ ব্যবসা বাণিজ্যের সূত্রে, কেউ বা শিক্ষা, পারিবারিক প্রেক্ষাপট, সমস্ত দিক থেকেই কলকাতায় ইংরেজদের যেমন একটা আধিপত্য তৈরি হলো, তেমনি আমরা বলতে পারি এই ইংরেজদের পাশাপাশি ইংরেজদের সঙ্গেই নানা কার্যকলাপে যুক্ত থেকে, অর্থাৎ কখনো বা বলা যেতে পারে ইংরেজদের সঙ্গে মুসুদ্দিগিরির কাজ করে, বেনিয়ার কাজ করে, কখনো বা দেওয়ানির কাজ করে, অর্থাৎ ইংরেজদের টাকা ধার দেওয়ার থেকে শুরু করে তাদের নানা বলা যেতে পারে বিভিন্ন অফিস আদালত তৈরি হচ্ছে, এই যে ইমারতগুলো তৈরি হচ্ছে, সেখানে নানা বলা যেতে পারে যেগুলোকে আমরা বলি
ইটকাঠ, কংক্রিট, এই সমস্ত সরবরাহর কাজ, এই সমস্ত করে দালালির কাজ করে তারা প্রচুর টাকা উপার্জন করে কলকাতা শহরে কিন্তু একদল নতুন ধনিক শ্রেণী, বুর্জোয়া শ্রেণীর জন্ম হয়েছিল। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এদের ঘরের সন্তানেরাই ধনীর ঘরের সন্তান হওয়ার সুবাদে তারা কিন্তু পাশ্চাত্য কালচারে গা ভাসিয়ে সমাজটাকে কলঙ্কিত করেছিল। সেই ধনীর ঘরের দুলালদেরই আমরা বলতে পারি একেই কি বলে সভ্যতাতে, তাদের কথা বলা হচ্ছে। এবং তাদেরই একদল আমরা বলতে পারি এই ডিরোজিওর আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন। এই ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গীয়রা তারা কি করেছিল না, ওই যে বললাম তারা হিন্দু সমাজ থেকে উঠে এলেও হিন্দু সমাজের কোনো নিয়মকানুন কিন্তু তারা মানত না। তারা সমস্ত কিছুকে অপ্রাসঙ্গিক বলে উড়িয়ে দেবার চেষ্টা করলো। কিন্তু তারা কিছু ভালো চিন্তাভাবনাও করেছিল। আমরা আগেই বললাম যে ইংরেজদের আগমনে শুধু বাংলা নয়, গোটা ভারতবর্ষের কেন্দ্রভূমি হয়ে উঠল কলকাতা। যে কলকাতাকে কেন্দ্র করে সেদিনের ইংরেজরা তাদের রাজ্য, তাদের সাম্রাজ্য বলা যেতে পারে পরিচালনা করতে শুরু করলো। ভারতবর্ষকে শাসন করতে শুরু করলো তারা কলকাতাকে কেন্দ্র করে। কলকাতাতে তাদের অফিস আদালত, তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র তৈরি হলো। কলকাতা হয়ে উঠল ধীরে ধীরে শিক্ষা সংস্কৃতি চর্চার একটা বড় ক্ষেত্র। গ্রাম থেকে লোকেরা দলে দলে কলকাতায় যাচ্ছে। কলকাতায় গেলেই রাতারাতি বড়লোক হবার সম্ভাবনা রয়েছে। আমরা যে পেশাগুলোর কথা আগে বললাম, ইংরেজদের সঙ্গে সহযোগিতা করে এইভাবে রাতারাতি প্রচুর বড়লোক শ্রেণী তৈরি হয়েছিল। এবং এই বড়লোক শ্রেণীর মধ্যেই একটা দল যারা শিক্ষিত, তারা কি করেছিল, বা তারা শিক্ষিত মধ্যবিত্তও ছিল সেখানে, সেই দলটা, শিক্ষিত শ্রেণীটা, তারাই কিন্তু কলকাতাকে কেন্দ্র করে সেদিনের বাংলা তথা গোটা ভারতবর্ষের একটা প্রগতিশীল চিন্তার একটা ক্ষেত্র তৈরি করেছিল। সেখানে রামমোহন থেকে শুরু করে আমরা অনেকের কথা জানি, বঙ্কিমচন্দ্রের কথা জানি। সেদিনের নাগরিক, শিক্ষিত, মধ্যবিত্ত এবং ধনিক শ্রেণীর মধ্যে যারা পড়েন, তারা কলকাতা শহরকে একটা নতুন মাত্রা দিয়েছিল, বাংলার নবজাগরণের ক্ষেত্রে তারা কাজ করেছিল। যাই হোক, মূল বিষয়টা ছিল যে এই যে কলকাতাকে কেন্দ্র করে একটা নতুন সমাজ, নতুন সভ্যতা তৈরি হলো, সেই কলকাতার বুকে কিন্তু আমরা দেখতে পেলাম হিন্দু সমাজের অনেক পুরনো রীতিনীতি, কালচারকে ভাঙবার একটা প্রয়োজনীয়তাও ছিল। হিন্দু সমাজকে সংস্কার করবারও প্রয়োজনীয়তা ছিল। রামমোহন কী করলেন, তিনি আমাদের সতীদাহ প্রথা রদ করলেন। আমাদের বিদ্যাসাগর কী করলেন, বহু বিবাহ রদ করা থেকে শুরু করে বিধবা বিবাহ প্রচলন ইত্যাদি করলেন। কিন্তু মনে রাখতে হবে, এই যে চেষ্টাগুলো, এগুলো কিন্তু সবটাই আমাদের বাংলায় শুরু হয়েছিল পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির হাত ধরে। ফলে রবীন্দ্রনাথ ঠাকুর যখন পূর্ব পশ্চিম বলে প্রবন্ধ লিখছেন, তখন কিন্তু এই যে পশ্চিমের জ্ঞানের আলোয় আমাদের চিন্তা, চেতনা, ভাবনা সমস্ত কিছুর পরিবর্তন ঘটবে, পশ্চিমের সভ্যতার জ্ঞানের আলো আমাদের জীবনকে যে আমূল বদলে দেবে, এটা যে প্রয়োজন পশ্চিমের শিক্ষাকে, জ্ঞানকে আমাদেরকে গ্রহণ করা। কূপমণ্ডুকটার বশে তাকে সরিয়ে দেওয়া নয়, তাকে জীবনে গ্রহণ করা। এই ভাবনাটা কিন্তু বাঙালিদের মধ্যে সঞ্চার করে পূর্ব আর পশ্চিমের মধ্যে আমাদের ভারতবর্ষের চিন্তার সঙ্গে পশ্চিমের চিন্তার যোগাযোগের ক্ষেত্রে রামমোহন, বিদ্যাসাগর কিংবা বঙ্কিমেরা কিন্তু একটা বিরাট ভূমিকা নিয়েছিল। সেই কলকাতা কিন্তু লক্ষ্য করবার, এদের কথা আমরা বললাম, এনাদের কথা আমরা বললাম, কিন্তু তারা যে সংস্কারমূলক কাজগুলো করে মানবিকতার জয়ধ্বজা ওড়াতে চেয়েছিল, বিধবা বিবাহ করা যে আইনসঙ্গত হওয়া উচিত, একজন নারী বিধবা হবার পর সারা জীবন যে বৈধব্যের যন্ত্রণা ভোগ করতে পারে না, সামাজিক দোহাই দিয়ে তাকে যে সারা জীবন বিধবা রাখা চলে না, বিদ্যাসাগর পরাশর সংহিতা থেকে দৃষ্টান্ত দিচ্ছেন। রামমোহন সতীদাহ প্রথার মতো অমানবিক প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করে দিচ্ছেন আইন প্রচলন করে। কিন্তু লক্ষ্য করতে হবে যে সমাজের বুকে এই যে নতুন চিন্তা, চেতনা, ভাবনাগুলো, এগুলো সঞ্চার করবার ক্ষেত্রে প্রথম যারা পদক্ষেপ নিয়েছিল তারা কিন্তু ছিল এই ডিরোজিওর আদর্শে অনুপ্রাণিত নব্যবঙ্গীয় বা ইয়ং বেঙ্গলেরা। তারাই কিন্তু তাদের যে বিভিন্ন পত্রপত্রিকা ছিল, তাদের যে জ্ঞানোপার্জিকা সভা ছিল, এই সভা সমিতি থেকে শুরু করে তাদের পত্রিকার মারফত তারা কিন্তু ইনকোয়ারার বলে একটি পত্রিকা ছিল, এই ধরনের আরও কিছু পত্রিকা ছিল, এগুলোর মধ্য দিয়ে জনগণের মধ্যে একটা মতামত তৈরি করবার চেষ্টা করছিল। হিন্দু সমাজের সব কিছুকে যে মেনে নেওয়া যায় না, সতীদাহ প্রথাকে যে মেনে নেওয়া যায় না, বহু বিবাহকে যে মেনে নেওয়া যায় না, বিধবা বিবাহকে যে প্রচলন করা উচিত, এইগুলো কিন্তু সমাজের বুকে প্রথম এই ভাবনাটাকে সঞ্চার করে দেবার কাজটা করেছিল এই ইয়ং বেঙ্গলেরা। এবং মেয়েদেরকে যে শিক্ষিত করা দরকার এবং তাদেরকে যে জ্ঞানের আলোর পথে আনা দরকার, স্বাধীনতা দেওয়া দরকার, এই ভাবনাটাও কিন্তু ইয়ং বেঙ্গলরাই প্রথম পোষণ করেছিল। তাহলে
তাদেরকে নিয়ে মধুসূদন কেন লিখলেন? না, এই যে একটা সভ্যতার আলো বাঙালির জীবনে এলো, সেই আলোটাকে উস্কে দেবার কাজটা প্রাথমিকভাবে ইয়ং বেঙ্গলরা করেছিল ঠিকই, কিন্তু তাদের কথা আর কাজের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল। অর্থাৎ তারা বাস্তবে অনেক ভালো ভালো কাজ করতে চেয়েছিল, তারা মেয়েদের শিক্ষিত করতে চেয়েছিল, জ্ঞানের আলো তাদের মধ্যে সঞ্চার করতে চেয়েছিল, সমাজ সংস্কার করতে চেয়েছিল, কিন্তু এই করতে চাওয়াটা, এই প্রগতিশীল চিন্তাটা বাস্তবে ফলপ্রসূ হয়নি এই কারণেই যে এটা যেমন তারা করতে চেয়েছিল, তেমনি পাশ্চাত্য কালচারে গা ভাসিয়ে দিয়ে মদ খাওয়া থেকে শুরু করে নিষিদ্ধ গোমাংস ভক্ষণ করে এই যে হিন্দু সমাজের প্রচলিত সংস্কারের মূলে কুঠারাঘাত করতে চাওয়া, অর্থাৎ একটা স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা, এটাকে তারা যেভাবে জীবনে অতিরিক্ত গুরুত্ব দিয়েছিল, তার ফলে তাদের শক্তিটা সম্পূর্ণরূপে ক্ষয় পেয়েছিল এই ভাঙনের কাজে। ফলে স্বেচ্ছাচারিতার সাথে তারা যতখানি ভেসেছিল, তারা সেইভাবে নিজেদের কার্যকলাপের মধ্য দিয়ে সমাজ বদলের জায়গায় কিন্তু তারা সেই ভূমিকা পালন করতে পারেনি। ফলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে তাদের জীবনটা ব্যয় হয়েছিল ওই স্বাধীনতা শব্দের নামে স্বেচ্ছাচারিতার সাথে গা ভাসিয়ে দেওয়া। এই প্রহসনে আমরা দেখতে পাই নবকুমার এবং কালীনাথ বলে দুটি ক্যারেক্টারকে দেখানো হচ্ছে। এরা আসলে সেদিনের নব্যবঙ্গীয় বা নব্য যুব সমাজের প্রতিনিধি। নবকুমার নামটার মধ্যে নতুন কুমার, নতুন যুব সমাজের প্রতিনিধি হিসাবে তার নামটাও খুব সিগনিফিকেন্ট এখানে। এই নব্যকুমার বা নবযুবকদের যে চরিত্র, সেটাকে আমরা নবকুমারের মধ্য দিয়ে দেখতে পাবো। নবকুমার এবং কালীনাথকে আমরা নাটকের একেবারে শুরু থেকেই দেখতে পাই তারা খুব উসখুস করছে। নবকুমার কলকাতাতে থাকে, তাদের কলকাতায় বাড়ি, তার বাবা কর্তামশাই, দীর্ঘদিন তিনি বৃন্দাবনে ছিলেন, সম্প্রতি ফিরেছেন, তাই নবকুমার একটু বিপদে পড়ে গেছে। কেন না, এতদিন পিতা ছিলেন না, পিতা আবার খুব বৈষ্ণব, একজন খুব নিষ্ঠাবান বৈষ্ণব, একটু রক্ষণশীল, সেই মানুষটার সন্তান আমাদের নবকুমার, কিন্তু পিতার একেবারে সে বিপরীত। সে কী করে, সে তার বন্ধু কালীনাথ এবং অন্যান্য যারা তার বন্ধু বান্ধবরা রয়েছে তাদেরকে নিয়ে কলকাতার বুকে ওই একটা পতিতাপল্লীতে সেখানে জ্ঞান তরঙ্গিনী সভার নাম দিয়ে একটা সভা স্থাপন করেছে, যেখানে তারা প্রতি রাতে একত্রিত হয় কিসের জন্য? মদ খাওয়া, মেয়ে মানুষ নিয়ে ঢলাঢলি করা এবং নিষিদ্ধ গোমাংস ভক্ষণ করা। এটাই হয়ে উঠেছিল তাদের কাছে স্বেচ্ছাচারিতার একটা ক্ষেত্র, স্বাধীনতার নামে পাশ্চাত্য কালচারে গা ভাসিয়ে দেবার যে আনন্দ, যে স্বেচ্ছাচারিতার ভাবনা, সেটাকে তারা এইভাবে যাপন করেছিল। ওই সভাকে তারা তাদের স্বেচ্ছাচারিতার সাথে গা ভাসিয়ে দেওয়ার একটা পীঠস্থানে পরিণত করেছিল। এবং আমরা দেখতে পাই যে এইভাবে যে জীবনটাকে তারা স্বেচ্ছাচারিতার সাথে গা ভাসানোর এই যে জীবনটা, সেখানে বাদ সাধলো কে না, তার বাবা এসে গেছে। তাই কালীনাথকে ঘিরে নবকুমারকে একটা কথাবার্তা যে বলছে তারা শুরুতে, সেখানে দেখা যাচ্ছে নবকুমার চাইছে সভা থেকে বেরিয়ে আসতে, কিন্তু কালীনাথ তাকে জপাচ্ছে। এভাবে সভা থেকে বেরিয়ে আসা যায় না। তারপর তার বাবার কাছে, নবকুমারের বাবার কাছে কালীনাথ নিজেকে কলকাতার একজন বিখ্যাত বৈষ্ণব, সেই বৈষ্ণবের সন্তান বলা যেতে পারে, ভ্রাতুষ্পুত্র বলে নিজেকে পরিচয় দিচ্ছে, যাতে করে নবকুমারের বাবা অর্থাৎ কর্তামশাই, যিনি নিষ্ঠাবান বৈষ্ণব, সেই বৈষ্ণব ঘরের একজন সন্তান রূপে কালীনাথকে প্রতি তার একটা দরদ, একটা মমত্ব তৈরি হয়। এবং আমরা দেখতে পাই সেই বাবাকে, অর্থাৎ নবকুমারের বাবাকে খুশি করবার জন্য কালীনাথ কেমন করে শ্রীমদ্ ভগবদ্ গীতা, তার নাম বলতে গিয়ে সে বলছেন কে না, শ্রীমতী ভগবতীর গীত, আর গীতগোবিন্দকে বলছে বৃন্দাদতীর গীত, এই যে কথাগুলো বলছে। অর্থাৎ তারা কখনো এই ধরনের শাস্ত্রের প্রতি তাদের কোনো ভালোবাসা নেই, হিন্দুদের শাস্ত্রগ্রন্থকে বরং তারা অবজ্ঞার চোখে দেখে। এই কথাগুলো যখন বলে, এ তো শুধুমাত্র নবকুমারের শিখিয়ে দেওয়ার প্রেক্ষাপটে কালীনাথ যখন এই কথাগুলো তার বাবাকে বলতে গিয়ে ভুলভাল বলছে, এ তো শুধু হাসি তৈরি করে না, এ তো শুধু মুখস্থ রাখতে না পারা বা চর্চা না করার কারণ নয়, এগুলো একই সঙ্গে এই গীতগোবিন্দ কিংবা শ্রীমদ্ ভাগবত গীতার প্রতি এই ইয়ং বেঙ্গল জেনারেশনের যে একটা চূড়ান্ত নেতিবাচক একটা অবজ্ঞার মানসিকতা, সেটাকে দেখানো হচ্ছে। তারপর কি হচ্ছে না, সেই বাবার কাছে অর্থাৎ নবকুমারের বাবার কাছে কালীনাথ নানাভাবে জপিয়ে কালীনাথকে ঠিক বের করে নিয়ে গেল, এই বলে যে তারা যাচ্ছে জ্ঞান তরঙ্গিনী সভাতে, সেখানে নাকি তারা এতদিন খুব ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছে কলেজে পড়ে, এবার তারা একটু চায় হিন্দুদের কালচার বাঁচিয়ে রাখার জন্য সংস্কৃত চর্চা করতে, শাস্ত্রগ্রন্থ চর্চা করতে। তাই জ্ঞান তরঙ্গিনী সভায় আসলে তারা শাস্ত্রের চর্চায় যায়। এবার একজন বৈষ্ণব, নিষ্ঠাবান বৈষ্ণব হিসাবে নবকুমারের বাবা কি করলেন, তিনি ভাবলেন না, ছেলেদের যখন এই মতি
জ্ঞান তরঙ্গিনী সভাতে গিয়ে তারা যখন জ্ঞানের চর্চা করবে এবং সেই জ্ঞান যখন আমাদের শাস্ত্র, আমাদের সংস্কৃত ভাষা, তখন ছেলেকে ছেড়ে দেওয়া যায়। তাই তিনি ছাড়লেন, কিন্তু তার একটা সন্দেহ ছিল। তাই জনৈক ওই যে বৈষ্ণব বাবাজি, তাকে তিনি ফিট করে দিলেন, যাও আমার সন্তানেরা কোথায় গিয়ে কী করছে একবার দেখে আসো। এদিকে ছেলেরা গিয়ে উপস্থিত, তার আগেই সেই পতিতাপল্লীর পাড়াতে, শিকদার পাড়াতে, যেখানে তাদের ঠিকানা সে বলে গিয়েছিল, তারা সেখানে গিয়ে হাজির। এই যে বৈষ্ণব চরিত্রটা, তাকে সামনে রেখে আমাদের মধুসূদন দত্ত কী করলেন, একটা শহর কলকাতার সমাজ চিত্রকে দেখালেন। সেখানে সেই পতিতাপল্লীর চিত্র সেদিনের উঠে এলো, যেখানে দেখা যাচ্ছে যে দুই পতিতা কেমন করে তারা হেঁটে চলেছে রঙ্গরসিকতা করতে করতে। বাবাজিকে দেখে তারা তুলসী বনের বাঘ বলছে। বাবাজিরও তাদেরকে দেখে তার যে ভাবনা যে মনে মনে জাগছে, যে মেয়েগুলো দেখতে মন্দ নয়। এই যে একজন রসিক, একজন বৈষ্ণব, যে নিজেকে নিষ্ঠাবান বৈষ্ণব বলে, বৈষ্ণব বাবাজি, সে যে বৈষ্ণবের ভেগ নিল, ভেতরে ভেতরে লালসা কামনা বাসনা তার যে লুপ্ত হয়নি, এই যে ভণ্ডামি তাদের চরিত্রের, সেটাকে কিন্তু মধুসূদন দেখাচ্ছেন। আবার জনৈক সার্জেন্ট চরিত্র এবং চৌকিদারের উপস্থিতিতে আমরা দেখতে পাই কেমন করে তাদেরকে দেখেই বৈষ্ণব বাবাজি, যেহেতু সেটা একটা পতিতাপল্লীর এরিয়া, তাড়াতাড়ি সে লুকিয়ে পড়তে চাইছে। শিকদার পাড়ার সেই জায়গায় লুকিয়ে পড়া মানুষটাকে খুঁজে বার করছে আমাদের এই চৌকিদার এবং আমাদের সার্জেন্ট। উদ্দেশ্য, রাস্তায় যে কোনো মানুষকে দেখলেই যে কোনোভাবে তাকে পাকড়ানো এবং একটা যে কোনো ছুতোই তার থেকে বলা যেতে পারে তাকে ওই জেলে ভরে দেবার ভয় দেখিয়ে তার থেকে কিছু আদায় করে নেওয়া। মধুসূদন কিন্তু চমৎকারভাবে এখানে দেখালেন সেদিনের ইংরেজ শাসিত সমাজ ব্যবস্থায়, ইংরেজ শাসনের দুর্নীতির জায়গা থেকে, যেখানে একজন পুলিশ যার কাজ রক্ষক, সে কেমন করে ভক্ষকের ভূমিকা নিচ্ছে। সে অকারণে বৈষ্ণব বাবাজিকে ধরছে, তারপর তার থেকে কিছু টাকা নিয়ে তাকে ছেড়ে দিচ্ছে। এই যে তাদের ঘুষখোর মানসিকতাটা, তাদের এই যে অপরাধ কার্যকলাপ, ভক্ষকের ভূমিকাটা, সেটাকেও তিনি দেখাচ্ছেন। আমরা বিভিন্ন সমাজতত্ত্বের বই পড়লে, 19 শতকের সমাজচিত্র পড়লেই দেখতে পাবো যে ইংরেজ আমলে আমাদের বাংলায় ইংরেজদের নানা অপশাসনের কথা আমরা দেখতে পাবো। সেখানে নানা ছুতোই সামান্য কিছু কাণ্ড কারখানার জন্যই আমরা দেখতে পাবো কেমন করে মানুষকে বলা যেতে পারে শাস্তি দেওয়া হতো, ধরে নিয়ে যাওয়া হতো। এবং আমরা জানি যে এই নিয়ে আমাদের সুকুমার রায় বেশ কিছু কবিতাও লিখেছিলেন, খুব মজার মজার ছড়া। যাই হোক, তো সেই ইংরেজ শাসনের যে গলদ, সেখানে তাদের যে দুর্নীতিপরায়ণতা, সেটাকে দেখাচ্ছেন। যেখানে বৈষ্ণব বাবাজিকে বিপদে পেয়ে তার থেকে কিছু টাকা আদায় করে নিতে সার্জেন্টের কিন্তু বাধে না। রক্ষক কেমন করে ভক্ষক হচ্ছেন, এখানে চমৎকারভাবে যেন একটা খোলা বাজার কলকাতার চিত্রকে রাখছেন পতিতাপল্লীর সেই এরিয়াতে, শিকদার পাড়ায়, যেখানে ওই বৈষ্ণব বাবাজিকে সামনে রেখে সেদিনের সমাজটাকে যেন আমাদের কাছে আনছেন। একই সঙ্গে বৈষ্ণব বাবাজির ভেতরটাকেও যেমন দেখাচ্ছেন, তার ভণ্ডামিকে যেমন দেখাচ্ছেন, তেমনি শাসন, পুলিশ, বিচার, সমস্ত ক্ষেত্রগুলো এবং সেদিনের কলকাতার চিত্রটা আমাদের কাছে উঠে আসছে। যেখানে বাবাজি তাজ্জব বেনে যাচ্ছে, কেমন করে দুজন বারবনিতা আসছে নিতম্বিনী পয়াধরী, এবং সেই সঙ্গে যন্ত্রী আছে, যারা বাদ্যযন্ত্র বাজায়, তারা যাচ্ছে কোথায়, জ্ঞান তরঙ্গিনীর সভাতে। হ্যাঁ, এই যে তাদেরকে বেশ্যা পতিতা ভেবে না আমাদের বৈষ্ণব বাবাজি একেবারে বলা যেতে পারে তিনি তাজ্জব বেনে যাচ্ছেন। তিনি অবাক হচ্ছেন যে আমাদের নবকুমার একেবারেই বোধহয় বহে গেছে, এ কী দেখছি। তারপর দুজন মোটে মজুর যাচ্ছে, যারা বাক্সতে করে অনেক গোমাংস নিয়ে যাচ্ছে, যা দেখে তার নাক ছিটকে যাচ্ছে, এই কী, কোথায় এসেছি আমি। তারপরে এই যে চিত্রগুলো, তারপরে বৈষ্ণবদের, তারপর আমরা দেখতে পাবো সেখানে নবকুমাররা যাচ্ছে, তাদের সভা, সেখানে কেমন করে নবকুমার, সেখানে কি নবকুমার এবং অন্যান্যদের উপস্থিতি, সেখানে পরিষ্কারভাবে যেটা দেখানো হচ্ছে যে কেমন করে তারা ওই জ্ঞানতরঙ্গিনী সভা নাম দিয়ে সেখানে স্বাধীনতার নামে, লিবার্টির নামে তারা স্বেচ্ছাচারিতার সাথে গা ভাসাচ্ছে, প্রকাশ সেখানে মদ পান করছে, ব্র্যান্ডি নিয়ে তাদের কি উৎফুল্লতা, এবং আবার মাঝে মাঝে গোমাংস ভক্ষণ থেকে শুরু করে নারীদের সঙ্গ লাভ করা। এই নিতম্বিনী পয়াধরীরা তাদের রাতগুলোকে আরও রঙিন করে দেবার চেষ্টা করছে, এবং সেই সঙ্গে মাঝে মাঝে তারা বক্তৃতা দিচ্ছে। নবকুমার বক্তৃতা দিচ্ছেন যে জেন্টেলম্যান, তোমাদের মেয়েদেরকে শিক্ষিত করো, স্বাধীনতা দাও। কিন্তু কি, কোন স্বাধীনতার কথা বলছে? এগুলো শুধুই স্বাধীনতার নামে আসলে তাদের স্বেচ্ছাচারিতার সাথে গা ভাসিয়ে দেওয়া। তারা মুখে বলছে অনেক বড় বড় কথা, স্বাধীনতার কথা বলছে, তারা বলছে পাশ্চাত্য আলোয় আমরা আমাদের অন্ধকার কাটিয়ে এসেছি, কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে? বাস্তবে দেখা যাচ্ছে যে তারা তাদের পরিবার থেকে সমাজ জীবনকে কলঙ্কিত করছে।
যারা মুখে মেয়েদের স্বাধীনতার কথা বলছে, শিক্ষিত করার কথা বলছে, তাদের নিজেদের পরিবারের সমাজ চিত্রটা কী? সেখানে আমরা দেখতে পাবো নবকুমারের বোন থেকে শুরু করে নবকুমারের বউ হরকামিনী, তাদের জীবনটা অন্যরকম। সেখানে বাড়ির ছেলেরা যখন বাইরে কাটাচ্ছে তখন তারা কি করছে? তাস পাশা খেলে জীবন কাটাচ্ছে, এবং তাদের রসিকতার ঢংটাও কত গ্রাম্য, অশ্লীলতা, ইতরতায় পূর্ণ। শিক্ষার ছোঁয়া সেখানে নেই, গ্রাম্য ইতরতা, অশ্লীলতা সেখানে কথায় কথায় ধরা পড়ছে। যেখানে আমরা দেখতে পাই যে কেমন করে দাদাকে নিয়ে একটা বলা যেতে পারে একটা গ্রাম্য একটা আদি রসাত্মক রসিকতা করতে তাদের বাধছে না, অশ্লীল ইঙ্গিত করতে তাদের বাধছে না। যেখানে হরকামিনী তার নিজের স্বামী সম্পর্কে তার ননদকে বলছে, ননদিনীকে বলছে, প্রসন্নময়ীকে, যে তোর দাদা যদি এত ভালো হয় তুই তবে তোর দাদাকে নে না। তখন আবার ননদিনী হরকামিনীকে বলছে তবে তুই তোর বাড়িতে যা, সেখানে গিয়ে তোর দাদাকে নিয়ে থাক। এই যে দাদা আর বোনের সম্পর্ককেও তারা কালিমা লিপ্ত করছে। কেন? এর পেছনে রয়েছে পাশ্চাত্য কালচারে গা ভাসিয়ে দেওয়া সেদিনের যুব সমাজদের অন্তঃপুরে যে শিক্ষার অভাবটা, সেটাকে দেখানো হচ্ছে। আমরা দেখতে পাই যে আমাদের শিবনাথ শাস্ত্রীর লেখা যে রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ, এই ধরনের বইতে আমরা দেখতে পাই যে জনৈক বৈষ্ণব নাকি একজন, সেদিনের কলকাতার একজন বৈষ্ণব, তিনি নাকি প্রচার করেছিলেন যে ডিরোজিওর শিষ্যরা নাকি এই মতই প্রচার করেন যে দাদার বোনের বিবাহ সম্পর্ক হতেও কোনো বাধে না। এই কথাগুলো কতটা বাস্তব আমরা জানি না, কিন্তু কোথাও যেন এটা একটা স্বেচ্ছাচারিতার একটা দিককে কোথাও ইঙ্গিত করে। সেগুলোই আমরা এখানে দেখতে পাই, সেই ভাবনাগুলো এখানে প্রতিফলিত হয়। আসলে এই ভাবনা চিন্তাগুলো তাদের মধ্যে কোথাও যেন বুনে দিচ্ছিল এই নব্য বাবুরাই। কারণ আমরা দেখেছি যে আমাদের যখন ওই প্রসন্নময়ী অর্থাৎ নবকুমারের বোন, কিংবা নিত্যকালী থেকে শুরু করে কমলা এবং নবকুমারের যে স্ত্রী হরকামিনী, তারা যখন একসঙ্গে বসে তাস পাশা খেলছে, গল্পগুজব করছে, তখন তাদের মধ্যে এই রঙ্গরসিকতার সূত্রেই আমরা দেখতে পাই যে কিছুদিন আগে বা একদিন আমরা দেখতে পাই তার বোন অর্থাৎ নবকুমার তার বোনকে নিয়ে কী কাণ্ড কারখানা বাঁধিয়েছিল, সেটা সকলের কাছে ফলাও করে বলতে শুরু করলো হরকামিনী। কী করেছিলেন? একদিন ওই জ্ঞান তরঙ্গিনীর সভা থেকে ফিরে এসে সে নাকি মদ খেয়ে ফিরে এসে তার বোনকে চুমু খেয়েছিল, এবং তার কথায় যে পাশ্চাত্য দেশে ইংরেজরা তাদের বোনকে চুমু খায়, আমরাই বা করবো না কেন? এই যে একটা বলা যেতে পারে একটা বেলেল্লাপনা করতে গিয়ে আপাত সরলতার নাম নিয়ে তারা যে কাণ্ড কারখানাগুলো করছে, সেটাই কোথাও তাদের পারিবারিক ক্ষেত্রে তাদের সম্পর্কগুলোর মধ্যেও একটা বলা যেতে পারে একটা যে স্ত্রী, সেই স্ত্রীটাকে নষ্ট করছে। তাই সেখানে দাদাকে কেন্দ্র করে বোন যেমন রসিকতা করতে পারে, তেমনি নিজের স্বামীকে ঘিরে ননদিনীর সঙ্গে হরকামিনী রসিকতা করতে পারে। কিন্তু লক্ষ্য করবার আসলে এখানে যেই বিষয়টা গুরুত্ব পাচ্ছে, সেটাও কিন্তু তৎকালীন কলকাতার একটা সমাজচিত্র। মধুসূদন শুধুমাত্র নব্যবঙ্গীয়দেরকে দেখাচ্ছেন না, একটা গোটা সমাজকে দেখাচ্ছেন, যার মধ্যে নবকুমাররা হচ্ছেন 80%, তারা হচ্ছেন মূল অবলম্বন। কিন্তু পাশাপাশি আমরা দেখতে পাবো সেদিনের শহর কলকাতার শিক্ষার ক্ষেত্রটাকেও কিন্তু এখানে দেখানো হচ্ছে। আমরা জানি যে ইংরেজরা আসার পর শিক্ষা সংস্কৃতির চর্চাটা বাড়ছে। ইংরেজি শিক্ষিত হলে, পড়াশোনা করলে ইংরেজদের অফিসে কাজ করবার সুযোগ থাকে, কেরানি হওয়া যায়, মধ্যবিত্ত শিক্ষিত হওয়া যায়, বুদ্ধিজীবী হওয়া যায়। কিন্তু বিষয়টা হচ্ছে যে সেদিন শিক্ষা সংস্কৃতির চর্চার ক্ষেত্রে আমরা জানি হিন্দু মুসলমানের মধ্যে প্রথম দিকে হিন্দুরা এগিয়েছিল, অনেকটা শেষের দিকে একেবারে বলা যেতে পারে 19 শতকের খুব শেষের দিক থেকে আস্তে আস্তে মুসলমানরা এই ব্যাপারে আসতে শুরু করছে। কিন্তু হিন্দুদের মধ্যে দীর্ঘকাল মেয়েদেরকে কিন্তু শিক্ষার আলোয় সেইভাবে আনা হয়নি। এই যে ঘরের পুরুষেরা শিক্ষিত, যারা মেয়েদের স্বাধীনতার কথা বলে, শিক্ষার কথা বলে, মুক্তির কথা বলে, তাদের ঘরেরই মেয়েরা যে শিক্ষার আলো থেকে বঞ্চিত হওয়ার ফলে তাদের মধ্যে যে গ্রাম্য ইতরতা, অশ্লীলতা, এগুলো যে মাত্রাতিরিক্তভাবে বাড়তে শুরু করেছিল, সেদিনের মেয়েদের শিক্ষা দীক্ষা না থাকার ফলে কেমন করে একটা সস্তা রসিকতার সাথে তারা তাদের জীবনটাকে কাটাতো, সেটাকেও কিন্তু এখানে দেখানো হয়েছে। অর্থাৎ শিক্ষা সংস্কৃতি থেকে বঞ্চিত থাকা মেয়েদের পিছিয়ে পড়া যে অবস্থানটা, সেটা শুধুমাত্র নিচের তলার মানুষ নয়, উচ্চবিত্ত সমাজেও মেয়েরা যে সেদিন শিক্ষার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে ছিল, সেটাকে কিন্তু মধুসূদন দত্ত এখানে দেখাচ্ছেন। কারণ আমরা জানি ড্রিঙ্ক ওয়াটার বেথুন সাহেবের হিন্দু ফিমেল স্কুল তৈরি করা এবং বিদ্যাসাগরের চেষ্টার আগে বাংলায় কিন্তু মেয়েদের সেইভাবে শিক্ষার অধিকার দেওয়া হয়নি।
এমনকি কেউ কেউ প্রকাশ্যে মেয়েদের শিক্ষার বিরুদ্ধতা করেছিল। তার মধ্যে আমরা তো ঈশ্বর গুপ্তের কথাই জানি, যিনি বলেছিলেন আগে মেয়েগুলো ছিল ভালো, ব্রত ধর্ম করতো সবে, এখন বেথুন এসে শেষ করেছে, তা আর কি তাদের তেমন পাবে। তো এই যে শিক্ষা সংস্কৃতির আলো থেকে বঞ্চিত একটা নারী সমাজ, অন্তঃপুরের সমাজ, তাকেই কিন্তু মধুসূদন দত্ত এই প্রহসনে নবকুমারের স্ত্রী কিংবা তার বোনেদেরকে দিয়ে দেখাচ্ছেন। তবে এটাই কিন্তু শেষ কথা নয়। শেষ কথা হচ্ছে হরকামিনীর শুধু রসিকতা নয়, তার দুঃখ বেদনার জায়গাটা। এই যে নাটকের শেষে আমরা দেখতে পাই যে কেমন করে সেই শিকদার পাড়ার জ্ঞানতরঙ্গিনী সভা থেকে বক্তৃতা দিয়ে ভোর রাতে নবকুমার মদ্যপান করে বাড়ি ফিরছে, তার মুখ দিয়ে ভকভক করে গন্ধ বেরোচ্ছে, তার বোন সেই গন্ধ শুকে অবাক হচ্ছে, তার মাকে যখন জানাচ্ছে তখন তার মা বলছে যে তার দুধের শিশুকে বুঝি কেউ বোধহয় কিছু খাইয়ে দিয়েছে। মা অন্ধ পুত্র স্নেহে এতখানি অন্ধ হয়ে আছেন পুত্র স্নেহে যে সন্তানের দোষগুণ বুঝতে পারছেন না, কিন্তু পিতা বুঝতে পারছেন। তাই কর্তামশাই বলছেন, তুমি এখনও অন্ধ থাকবে, তুমি বুঝতে পারছো না এই আমাদের সন্তান একেবারে বহে গেছে, এই সন্তানকে জন্মের পরই মেরে ফেলা আমাদের উচিত ছিল। আমার বংশে এমন কুলাঙ্গার জন্মেছে, এই কলকাতা হচ্ছে মহাপাপুরী, এখানে আর একদিনও নয়, কালই তোমাদেরকে নিয়ে আমি বৃন্দাবন চলে যাব এবং এখন একটু ঘুমোকো। এই যে নবকুমারকে আমরা পাচ্ছি, যে নবকুমার রাতের পর রাত বাইরে কাটিয়ে আসে, যে নবকুমার নিতম্বিনী পয়ধরীদেরকে নিয়ে রাতের পর রাত বাইরে বিলেল্লাপনা করে, যাদের নিজের ঘরে তাদের নিজেদের স্ত্রীরা স্বামী সুখ থেকে বঞ্চিত হয়, এবং যেখানে বাড়ি ফিরে এসে মদের নেশায় নিজের স্ত্রীকে সেই বারাঙ্গনা বলে বারাঙ্গনা নারীদের নামে সম্বোধন করে, ভাবে বুঝি সেই জ্ঞানতরঙ্গিনী সভার সেই নিতম্বিনী বা পয়ধরীরাই বোধহয় তাকে ফিরে এখানে হাজির হয়ে এখানে এসে উপস্থিত হয়েছে এই বলে তাকে সম্বোধন করে, তাদেরকে সেই নিতম্বিনী বা পয়ধরী ভাবতে শুরু করে। এই চিত্রগুলো একজন স্ত্রী হিসাবে হরকামিনীর পক্ষে মেনে নেওয়া কখনোই সম্ভব নয়। ফলে নাটকের শেষে সে একটি চমৎকার কথা বলছে যে মদ মাংস খেয়ে বেলেল্লাপনা করলেই কি সভ্য হয়, একেই কি বলে সভ্যতা। তার সেই নাম দিয়ে, তার সেই ভাবনাটা দিয়ে, তার সেই অন্তরের বেদনার প্রকাশ, যে সংলাপটা, জিজ্ঞাসার চিহ্নটা, যেটা আসলে ব্যঙ্গের খোঁচা, মধুসূদন যে ব্যঙ্গটা করতে চেয়েছেন সেই খোঁচাটা, তাকেই কিন্তু সেই সংলাপের অংশটাকেই কিন্তু মধুসূদন দত্ত প্রহসনের নামকরণে প্রাধান্য দিলেন, এবং সেই নাম একেই কি বলে সভ্যতা। এবার লক্ষ্য করার বিষয় আরও যে জায়গাগুলো, যে এই প্রহসন বলা যেতে পারে একেই কি বলে যে সভ্যতা, এই যে প্রহসন, এখানে একদিকে হরকামিনীর দুঃখ বেদনাকে দেখানো হয়েছে, যাদের স্বামীরা বাইরে মেয়েদের শিক্ষার কথা, জ্ঞানের কথা বলে, স্বাধীনতার কথা বলে, তাদের নিজেদের ঘরের মেয়েরাই স্বাধীনতা পায়নি। স্বাধীনতা পেয়েছে পুরুষের অবহেলায়, উপেক্ষায় এবং অশিক্ষার কারণে, ওই বলা যেতে পারে আদি রসাত্মক রসিকতা করতে, অশ্লীল রসিকতা করার স্বাধীনতাটুকু, কিন্তু প্রকৃত স্বাধীনতা তারা পায়নি, শিক্ষার স্বাধীনতা তারা পায়নি, অধিকার তারা পায়নি। পেলে হয়তো তারা এইরকম হতো না। আর সবথেকে ভালো, স্ত্রী হয়েও স্বামীর সুখ থেকে তারা বঞ্চিত। তাই সেদিনের কলকাতার হতভাগ্য নারীদের যেন একটা কণ্ঠস্বর ধরা পড়েছে হরকামিনীর কণ্ঠে, তার অন্তরে জ্বালা, বেদনা, অভিমান, চাপা কষ্ট সবটা ভাষা পেয়েছে। এই প্রহসন শুধু হাসির কথা বলে না, ব্যঙ্গের কথা বলে না। যে ব্যঙ্গটা করছে হরকামিনী, তার ভেতরে চাপা কষ্টটাকে আমাদেরকে বুঝতে হবে। পাশাপাশি একজন পিতার কষ্টকে বুঝতে হবে, যিনি নিজে নিষ্ঠাবান বৈষ্ণব, সন্তানকে ঘিরে তার আশা আকাঙ্ক্ষা ভেঙে যাচ্ছে। ইংরেজি শিক্ষিত হয়ে তার সন্তান বৈষ্ণবদেরকে শুধু নয়, বাবাকে সম্মান করে না। বাড়ি ফিরে এসে তাই যখন তার বাবা তাকে করে, বাড়ি ফিরে আসে সে মদের নেশায়, তখন সে বাবা সম্পর্কে তার ভাবনাগুলো লক্ষ্য করবার, যে সে তার বাবাকে বলছে ওল্ড ফুল, একজন বোকা বৃদ্ধ, এবং তার কথা, ওই বুড়ো কবে মরবে, বুড়ো চোখ বুঝলে আমার স্বাধীনতার পথ প্রশস্ত হয়। এই যে বাবাদেরকে যারা সম্মান করে না, বাবারা যাদের কাছে ওল্ড ফুল, ইংরেজি শিক্ষায় শিক্ষিত হওয়া এই যে যুব সমাজ, যারা সমাজকে বদলাবে, সমাজকে যারা প্রগতির পথে ঠেলে দেবে, যদি পারিবারিক সম্পর্কগুলোর প্রতি তাদের শ্রদ্ধা না থাকে, সম্পর্কগুলোর প্রতি যাদের দায়িত্ব না থাকে, জীবনের মূল্যবোধগুলোও যদি যাদের জীবন থেকে হারিয়ে যায়, এতগুলো ভাঙনের পর নতুন কিছু করা বোধহয় সম্ভব হয় না। তাই সেদিনের ডিরোজিওর অনুগামীরা, নব্যবঙ্গীয়রা, নব্য বাবুরা, ধনীর ঘরে দুলালেরা শিক্ষিত হয়েও তাদের মহৎ ভাবনা চিন্তার সঙ্গে তাদের কাজের বিস্তর ব্যবধান দেখা দেয়। তারা তাদের সমস্ত শক্তিটাকে ভাঙনের নেশায়
ভাঙার কাজে যতখানি ব্যয় করেছিল, গড়ার কাজে পারেনি। স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা তাদের জীবনের সমস্ত লক্ষ্য থেকে তাদেরকে বঞ্চিত করেছে। সেই চিত্র, একেই কি বলে সভ্যতা। আসলে মনে রাখতে হবে, আমরা আগেই বলেছি, পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের আলোয় বাংলায় যে নবচেতনা, যে মানবতার জয়ধ্বজা সেদিন বাংলার বুকে জেগেছিল, সাহিত্যের মধ্য দিয়ে তাকে বাংলার সমাজের মধ্যে সঞ্চার করে দেবার কাজ যারা করেছিল, তাদের মধ্যে নিঃসন্দেহে মধুসূদন দত্ত একজন অন্যতম। কিন্তু মধুসূদন, তিনি যেমন এই নবীনত্বের জয়ধ্বজা ওড়াচ্ছেন, বীরাঙ্গনার মতো কাব্যলিকে নারী স্বাধীনতার কথা বলছেন, যার মেঘনাদপদের মতো কাব্যে বারবার তিনি আধুনিকতার, মানবতার জয়ধ্বজা ওড়াচ্ছেন রাবণকে সামনে রেখে, পুরাতনকে, পুরাণের পুরানো ধারণাকে ভাঙছেন। সেই মধুসূদন, একে কি বলে সভ্যতা একদিক থেকে এই যে নবীনত্বের জয়ধ্বজা তিনি ওড়াচ্ছেন তার বিভিন্ন সৃষ্টির মধ্যে, তার যে কিছু মন্দ দিকও আছে, তার যে কিছু অসঙ্গতিও আছে, কানা গলিও আছে। আধুনিকতার সেই কর্মপ্রয়াসের মধ্যে জমে ওঠা সেই গ্লানি, সেই ময়লা আবর্জনা, সেই কলঙ্ককে যেন তিনি একেই কি বলে সভ্যতাতে তুলে ধরছেন। নিজে একজন ইংরেজি শিক্ষিত, খ্রিস্টান ধর্মে দীক্ষিত হওয়া একজন মানুষ হিসাবে সেদিনের ইয়ং বেঙ্গল সমাজেরই একজন হওয়ার সুবাদে স্বশ্রেণীর মুখোশ তিনি খুলে দিচ্ছেন তার এই প্রহসনে। একেই কি বলে সভ্যতা নিয়ে আমাদের দ্বিতীয় পর্বের আলোচনা এখানেই সমাপ্ত। আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন। সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই।